আমরা যারা গ্রামে বসবাস করি তাদের জন্য আজকের ভিডিওটি একটু ভয়ঙ্কর হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 9mm। একটা রহস্যময় গ্রাম, 1860 সাল, অর্থাৎ 164 বছর ধরে এখানে বাস করে মাত্র 406 জন। এত বছর ধরে গ্রামের জনসংখ্যা না একজনও বাড়ে আর না একজনও কমে। এমনকি যারা এই গ্রামের ভেতরে বসবাস করে তারা এই গ্রাম থেকে বাইরে যেতে পারে না। সন্ধে হলেই এই গ্রামের আলো মিটমিট করতে থাকে। এই গ্রামের এমন কিছু রহস্য আছে যা কিনা আপনাদের গায়ে কাটা দেবে। কাহিনী যত এগোতে থাকবে একটার পর একটা রহস্য খুলতে থাকবে। একটা মাস্টারপিস থ্রিলার মুভি পপুলেশন। তো মুভি শুরু হয় আর দেখা যায় একজন মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আর অন্যদিকে একটি লোক কোনো রকমে গাড়ি করে পুলিশের থেকে পালানোর চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে যন্ত্রণা সহ্য করার পর সেই মহিলাটি যখন একটি সন্তানের জন্ম দেয়, অন্যদিকে ওই গাড়িটি রাস্তার একটি কোণায় ধাক্কা খেয়ে ব্লাস্ট করে এবং গাড়িটির ভিতরে থাকা লোকটির মৃত্যু হয়। অর্থাৎ একজনের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকজনের মৃত্যু হলো। এখন মুভিতে জানা যায় এতক্ষণ ধরে যে জায়গাটিকে দেখানো হচ্ছিল তার নাম হলো রকওয়েল ফলস। এই জায়গার নামের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখানকার জনসংখ্যা 436। এমনটা কেন? এরপর জানা যায় যে মুভির শুরুতে যে লোকটা পালাতে গিয়ে মারা গেছে তার নাম হলো রে জেকবস। তার একটি মেয়ে আছে নাম অ্যামান্ডা। রের যেদিন শেষকৃত্য হচ্ছিল সেদিন তার মেয়ে হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং চেঁচিয়ে বলে, আমাদের গ্রামের সকলের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তোমরা কি এসব কেউ চোখে দেখতে পাচ্ছ না? কিন্তু কেন সে এই বলে চিৎকার করছিল তা জানা যায় না। সবাই বলতে থাকে যে বাবার মৃত্যুর কারণে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, তাই সে এই রকম ব্যবহার করছে। তারা অ্যামান্ডাকে জোর করে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এখান থেকেই বোঝা যায় যে এখানকার মানুষের জীবনযাত্রা বাইরে থেকে প্রাণোচ্ছল হলেও এদের ভেতরে লুকিয়ে আছে কোনো এক অজানা কালো অন্ধকারময় রহস্য। এরপর দেখা যায় স্টিভ কেডি নামে এই লোকটি গাড়ি করে রকওয়েল ফলসের দিকে আসছিল। পথে যেতে যেতে সে বুঝতে পারছিল না যে গ্রামটি কোন দিকে, তাই সে গাড়ি থেকে নেমে একটি পেট্রোল পাম্পের লোককে জিজ্ঞেস করে যে এই গ্রামটির সঠিক পথ কোথায়। কিন্তু এই গ্রামটি সম্বন্ধে কেউই কোনো তথ্য দিতে চায় না। কিন্তু অবাক করে এই গ্রামের নাম শোনার পর তারা তার মুখের দিকে এমনভাবে তাকায় যেন এই গ্রামের নাম শোনাও পাপ। এর থেকে মনে হয় যে কেউই চায় না যে বাইরে থেকে কেউ ওই গ্রামটির ভেতরে প্রবেশ করুক। স্টিভের পুরো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, কারণ তার কাছে সেই জায়গায় পৌঁছানোর মতো একটি ম্যাপও ছিল। কিন্তু ম্যাপ দেখেও গ্রামটি খুঁজে বার করতে তার খুবই অসুবিধে হচ্ছিল। তবে কারোর কাছে কোনো সাহায্য না পেয়ে খুব কষ্টে শিষ্টে সে ম্যাপ দেখেই রকওয়েল ফলসের দিকে এসে পৌঁছায়। রাস্তার পাশে দেখা যায় একটি সুন্দরী মেয়েকে ঘোড়ায় চেপে আসছিল। এরপর সেই সুন্দরী মেয়েটিকে দেখতে গিয়ে স্টিভের গাড়িটি গর্তের ভিতর পড়ে যায় আর গাড়ির দুটি চাকাই বসে যায়। আসলে সুন্দরী মেয়ে দেখলে ছেলেদের যা হয় আর কি। কিন্তু স্টিভের দিকে তাকিয়ে মেয়েটি বলতে থাকে, তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, ভুল করেও কিন্তু গ্রামের ভেতরে প্রবেশ করো না। মেয়েটির কথা শুনে স্টিভ খুব অবাক হয়ে যায়। তবে এই অবস্থায় সে না গ্রাম থেকে বেরোতে পারবে না গাড়িটিকে ভেতরে নিয়ে যেতে পারবে। এরপর স্টিভ তার ফোনটি বের করে সাহায্যের জন্যে, কিন্তু অবাক করা ব্যাপার হলো সেখানে কোনো টাওয়ার ছিল না। কি করবে বুঝতে না পেরে স্টিভ সেখানেই অপেক্ষা করতে থাকে। এই আশেপাশের জায়গাটি ছিল কেমন যেন একটা জনমানবহীন। শান্ত প্রকৃতি, কোনো আওয়াজ নেই সেখানে। চারদিকটা সবুজে ঘেরা ছিল। একটা সরু রাস্তা গ্রামের ভিতরে ঢুকে গেছে। না এখান থেকে কেউ বেরোচ্ছে না তো গ্রামের ভিতরে কেউ ঢুকছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর গ্রামের ভেতর থেকে একটি গাড়ি আসতে দেখে সে। দেখা যায় সেই গাড়িতে করে ববি নামের এক পুলিশ অফিসার সেখানে এসে উপস্থিত হয়েছে। সে স্টিভকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। স্টিভ বলে, আমি একজন সরকারি অফিসার এবং গ্রামে গ্রামে জনগণনা করার জন্য আমাকে সরকার থেকে পাঠানো হয়, আর এই গ্রামেও আমি জনগণনা করতেই এসেছি। এই কথা শুনে ববি স্টিভকে বলে, তোমার সব জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে পড়ো। পথে যেতে যেতে ববির কাছ থেকে স্টিভ এই গ্রাম সম্বন্ধে যেসব কথা জানতে পারে তাতে সে খুব অবাক হয়ে যায়।
এই গ্রামের কেউ কখনো নাকি এই গ্রামের বাইরেই বেরোয় না। তাদের যা যা দরকার তারা এই গ্রামের ভেতরেই পেয়ে যায়। শুনে কিছুটা অবাক হলেও সে এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না, কারণ তার যা কাজ সে সেটা করতে এসেছে এবং সে তার এই কাজ হয়ে গেলেই যেখান থেকে চলে যাবে। অফিসার ববি স্টিভকে সেখানকার মেয়র কাজ গাটকারের কাছে তাকে নিয়ে যায়। সেখানে স্টিভ মেয়রকে জানায় যে আমার কাজের জন্য আমার গ্রামের সকলের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু এই গ্রামে কোনো হোটেল নেই। তাই সে সেখানকারই এক অধিবাসী ডেলমা নামে এক ব্যক্তির বাড়িতেই আশ্রয় নেয়। সেই বাড়িটিতে গিয়েই স্টিভের সঙ্গে আবার সেই সুন্দরী মেয়েটির দেখা হয়, যে কিনা ঘোড়ায় চেপে ঘুরছিল। আর জানা যায় এই মেয়েটি নাকি বেলমার মেয়ে। মেয়েটির নাম হলো কোটনি। তবে বেলমা তার মেয়েকে খুব একটা বাইরে বেরোতে দেয় না। সে পছন্দ করে না যে তার মেয়ে বাইরে বেরোক এবং সবার সঙ্গে মেলামেশা করুক। স্টিভ এই গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গেই অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করে। সে দেখতে পায় সে এই গ্রামে ঢোকার পরেই পরদিনই একটি মহিলা অসুস্থ হয়ে পড়ে। গায়ে ধুম জ্বর এবং সারা শরীরে বড় বড় ফোসকা দেখা দেয় ওই মহিলার। এসব দেখে গ্রামের লোকেরা বলাবলি করতে থাকে এসব হয়তো ঈশ্বরেরই দেওয়া কোনো ইঙ্গিত। এখানে মনে হতে পারে যে অসুস্থতার সঙ্গে ঈশ্বরের দেওয়া ইঙ্গিতের কি সম্পর্ক? এই সব প্রশ্নের উত্তর একটু পরেই পাওয়া যাবে। সেদিন রাত্রে স্টিভ ঘুমোতে গেলে সে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় একটি গাড়ি এবং গাড়ির ভিতর রয়েছে একটি পুতুল, আর দেখে একটি ঝুলন্ত ক্রস। আর হঠাৎই গাড়িটিতে আগুন লেগে যায় এবং দাউ দাউ করে সব জ্বলতে থাকে। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গেই স্টিভের ঘুম ভেঙে যায়, কারণ এই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন সে আগে কখনো দেখেনি। সে ভাবে নতুন জায়গার জন্যে হয়তো সে এরকম স্বপ্ন দেখেছে। পরের দিন সকাল হতেই স্টিভ তার কাজে লেগে পড়ে। সে এই গ্রামের নথিপত্র ঘেঁটে দেখে যে অনেক বছর ধরেই এই গ্রামের জনসংখ্যা 436। বিগত কয়েক বছরেও জনসংখ্যা বাড়েও নি অথবা কমেও নি। এরপর স্টিভ সবার সঙ্গে কথা বলে এবং জনগণনা শুরু করে। তারপর স্টিভ দেখে যে এই গ্রামের 4 জন সদস্যের একটি পরিবার অনেক দিন ধরেই নিখোঁজ। তারা কোথায় গেছে, কি হলো তাদের কেউই বলতে পারে না। তাদের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করলে কেউই সঠিকভাবে কোনো তথ্য দেয় না। তারা শুধু এটা বলে যে এদের 4 জনের নাকি ভয়ঙ্কর ধরনের একটি জ্বর হয়েছিল। এই জ্বরের কথা স্টিভ আগেও শুনেছে, কারণ গ্রামের অনেকেরই এই ধরনের জ্বর হয় এবং জ্বর সেরে গেলেও তারা কেমন যেন একটা হাবাবোবা ধরনের হয়ে যায়। যত দিন যায় এই গ্রামের অদ্ভুত ঘটনার সংখ্যাও বাড়তে থাকে। যেমন রাত্রের বেলা এই গ্রামের আলোগুলি জ্বলত আর নিভত। কেন তা কেউ জানে না। গ্রামের কাউকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলতো হয়তো কারেন্টের তারের সমস্যা। এই দিন রাত্রে স্টিভ সেখানে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে ওয়ান্ডা নামে সেই মহিলার হাজবেন্ড সেখানে চলে আসে, যেই মহিলা কিনা ভয়ঙ্কর জ্বরে অসুস্থ ছিল। সে ব্যক্তি প্রচণ্ড রেগে স্টিভের দিকে বন্দুক তাক করে বলতে থাকে যে আমরা এতদিন আমাদের গ্রামে ভালোই ছিলাম, আমাদের জীবনে কোনো দুঃখ ছিল না, কিন্তু তুই আসার পর থেকেই আমাদের গ্রামে যত সমস্যা সৃষ্টি হচ্ছে। এটা শুনে স্টিভ খুবই ঘাবড়ে যায়। তার এই গ্রামে আসার সঙ্গে কারোর শরীর খারাপের কি সম্পর্ক থাকতে পারে? সেই সময় সেখানে পুলিশ অফিসার ববি চলে আসে এবং ঘটনার সামাল দেয়। তবে স্টিভ এই গ্রামে যতই দিন পার করছিল ততই এই গ্রামের লোকেদের কথাবার্তা, এদের চাউনি, এদের হাবভাব তার অবাক লাগতে থাকলো। গ্রামের মানুষগুলোকে সরল সাদা মনে হলেও পুরো গ্রাম মিলে যেন কোনো একটা রহস্যের আড়াল করছে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এই গ্রামের জনসংখ্যা যুগের পর যুগ ধরে একই রকম। এটা তো অসম্ভব, কারণ জন্ম মৃত্যু নিয়েই তো মানুষের জীবন। সেখানে জনসংখ্যা একই রকম কিভাবে থাকে? স্টিভ হাজার ভেবেও এর কোনো উত্তর পায় না। তবে এই গ্রামে স্টিভের কাজ প্রায় শেষ হয়ে গেছে, তাই সে তার গাড়ির খোঁজ করতে সেই গ্যারেজে যায় যেই গ্যারেজে তার গাড়িটি দেওয়া ছিল। কিন্তু সেখানে গিয়ে দেখে গ্যারেজের মালিক কয়েকদিন যাবৎ কোথাও ঘুরতে গেছে, তাই স্টিভের গাড়িটি তখনও খারাপ হয়েই পড়ে আছে। পরদিন স্টিভ যখন জনগণনার জন্য জেকবসের বাড়িতে যায়, গিয়ে দেখে তার বাড়িটি ফাঁকা পড়ে আছে। রে জেকবের সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা ঘটার পরেই স্টিভ এই গ্রামে এসেছে।
তাই এই সম্বন্ধে সে কিছুই জানে না। তাদের সম্বন্ধে অন্য এক মহিলার কাছে জিজ্ঞেস করতে সে জানতে পারে যে জেকব মারা যাওয়ার পর তার মেয়ে অ্যামান্ডা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং ডাক্তারের হসপিটালে ভর্তি আছে। এটা শোনার পরই স্টিভ ডাক্তারের ইন্টারভিউ নেওয়ার জন্যে তার হসপিটালে যায়। এখানে ডাক্তারের নাম হলো ডক্টর গিভার। দেখা যায় ডক্টর গ্রিভার নিজের বাড়িতেই গ্রামের সকলের জন্য একটি ছোটখাটো হসপিটাল তৈরি করে নিয়েছে। ডক্টর গ্রিভের কাছে অ্যামান্ডার সম্বন্ধে জানতে চাওয়ায় সে বলে অ্যামান্ডা তার বাবার অসুস্থতার কারণে মানসিক ভারসাম্য হারিয়েছে, তাই সুস্থ না হওয়া পর্যন্ত তাকে এই হসপিটালেই থাকতে হবে। আর তার মানসিক অবস্থা যেহেতু খুবই খারাপ, তাই সে কারোর সঙ্গে কথা বলতে পারবে না। ডক্টর গ্রিভারের সঙ্গে কথা বলতে বলতে স্টিভ দেখে যে তার যে সার্টিফিকেটগুলো ছিল, যেগুলি দেওয়ালে টানানো ছিল, সেগুলো সবই রকওয়েল ফলসের তরফ থেকেই দেওয়া। এ কথার অর্থ হলো যে ডাক্তারটি কিন্তু আসলেই কোনো ডাক্তার নয়। ডাক্তারি নিয়ে সে কোনো পড়াশোনাও করেনি এবং তার কোনো মেডিকেল সার্টিফিকেটও নেই। এটা দেখে তো স্টিভের মাথায় ঘুরে যায়। সে ভাবে যে কোনো সার্টিফিকেট না থাকা সত্ত্বেও ইনি কিভাবে একটি হসপিটাল চালাচ্ছেন এবং কোন রোগের চিকিৎসাই বা ইনি করছেন এখানে। এরপর স্টিভ সঙ্গে সঙ্গে এখানকার অফিসারের কাছে যায়। স্টিভ বলে যে ডাক্তার যা করছে সেটা সম্পূর্ণরূপে বেআইনি। আর স্টিভের কেন যেন মনে হচ্ছে যে সে অ্যামান্ডাকে আটকে রেখে তাকে টর্চার করছে। কিন্তু পুলিশ অফিসাররা জানায় যে আপনি বেকারই চিন্তা করছেন, কারণ ডক্টর গ্রিভাররা বংশ পরম্পরায় এই গ্রামের লোকের চিকিৎসা করে আসছে। আর উনি হয়তো ডাক্তারি পাশ করেননি, কিন্তু ওনার বাপ ঠাকুরদার কাছ থেকে উনি ডাক্তারি সম্বন্ধে সব কিছুই শিখেছেন। তাই আপনাকে এত চিন্তা করতে হবে না, আপনি এই গ্রামে যে কাজ করার জন্য এসেছেন তাই করুন। স্টিভ বুঝতে পারে সময় বদলে গেলেও এই গ্রামের মানুষরা বদলায়নি, তাদের চিন্তাধারা পুরনো যুগেই আটকে আছে। এরপর সেই রাত্রে স্টিভ আবার ওই একই স্বপ্ন দেখতে পায়। ওই পুতুলটি, ওই ক্রসটি এবং সামনের দিক থেকে একটি ট্রাক এসে ওই গাড়িটিকে ধাক্কা মারে এবং গাড়িটিতে আগুন জ্বলে যায়। হঠাৎ করেই স্টিভের ঘুম ভেঙে যায়। একই স্বপ্ন কেন বারবার আসছে সে কথা ভেবে সে খানিকটা অবাক হয়। তবে যত দিন যাচ্ছে গ্রামের প্রত্যেকটি মানুষের উপর স্টিভের সন্দেহ যেন গাঢ় হয়ে উঠছে। স্টিভ সেখানকার নথিপত্র ঘেঁটে দেখে 1936 সাল থেকেই এই গ্রামে 436 জনই বসবাস করছে এবং 1940 সালের আগে এই গ্রামের কোনো রেকর্ডই নেই। সমস্ত নথিপত্র ঘেঁটে দেখতে গিয়ে স্টিভ ওই গ্রামের একটি ধর্মের বই পায়। স্টিভ দেখতে পায় ওই গ্রামের ধর্ম বই অনুসারে 4, 3 আর 6 এই তিনটে সংখ্যাকে শুভ সংখ্যা হিসেবে ধরা হয়। আর এই 4, 3 আর 6-এর যোগফল যদি করা হয় সেটা হয় নাম্বার 13। নাম্বার 13 কিন্তু সবসময়ই আনলাকি। আর এই গ্রামের লোকেরা যখন তাদের ধর্ম প্রার্থনা করে তখন এই 3, 4 আর 6-এর মধ্যেই তাদের প্রার্থনার গান বা লিরিক্স ঘোরাফেরা করতে থাকে। আর এখান থেকেই তাদের মনে একটা ধারণা জন্মায় যে 3, 4 আর 6-এর মধ্যেই তাদের জনসংখ্যা থাকতে হবে। আর তাই তারা 436কে নিজেদের শুভ সংখ্যা ভেবে নিয়েছে। আর এর থেকে যদি জনসংখ্যা বেড়ে যায় অথবা কমে যায় তবে হলো ঘোর বিপদ। এবার এখানে প্রশ্ন হলো কেন এত বছর ধরে এখানকার জনসংখ্যা 436-এর বেশি হয় না। এই সমস্ত কথাই স্টিভের মাথায় ঘোরপাক খেতে থাকে। এই সময়ই এই জ্বরে আক্রান্ত এক ব্যক্তিকে স্টিভ দেখতে পায়। জ্বরের ফলে এই ব্যক্তির মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। স্টিভ ভাবে যে এই জ্বরের মধ্যেই নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই রহস্য উদ্ধার করতেই স্টিভ লুকিয়ে ডক্টর গ্রিভের ঘরে ঢোকে এবং সেখানে সে অ্যামান্ডাকে দেখে আর অ্যামান্ডার সঙ্গে কথা বলে। স্টিভ অ্যামান্ডার সঙ্গে কথা বলতেই অ্যামান্ডা তাকে বলে এই গ্রামে যদি কেউ একবার ঢুকে পড়ে এখানকার বয়স্ক ব্যক্তিরা এমন কিছু ঘটনা ঘটায় যে সেই ব্যক্তি যেন গ্রাম থেকে আর বেরোতে না পারে বা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে না পারে। তাই আপনি সাবধান থাকুন।
হতে পারে আপনি যেই চাকরি করতে এই গ্রামে এসেছেন সেই চাকরিটি হয়তো আর থাকবে না, হয়তো আপনিও না থাকতে পারেন। অ্যামান্ডার এই কথা শুনে স্টিভের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। অ্যামান্ডা তখন আবার ভয়ঙ্কর গলায় বলতে থাকে যে আপনি এই গ্রামের কাউকে চেনেন না, এরা সকলে এক একটা ভয়ঙ্কর মিথ্যেবাদী। এদের আসল রূপ ধরার ফলে যেই এই গ্রাম থেকে পালাতে চায় তাকেই এরা ভয়ঙ্কর জ্বরের নাম করে এই হসপিটালে নিয়ে আসে। অ্যামান্ডার সঙ্গে কথা বলতে বলতে স্টিভ দেখে তার কপালে একটি অদ্ভুত ক্ষতর দাগ। স্টিভ বুঝে যায় যে ডক্টর গ্রিভার অ্যামান্ডার সঙ্গে এমন কিছু ঘটাচ্ছে যেটি মোটেই ভালো নয়। স্টিভ তখন অ্যামান্ডাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যাওয়ার সময়ই সেখানে ডক্টর গ্রিফ পুলিশের সঙ্গে চলে আসে আর তার লোকেরা অ্যামান্ডাকে আবার ভেতরে নিয়ে চলে যায়। স্টিভ তখন বুঝে যায় এই জ্বর আসলে কিছুই না। এই গ্রাম থেকে যেই বেরোতে চায় তাকে নানান রকমভাবে পাগল প্রমাণিত করা হয়, অসুস্থ করে রাখা হয়, আবার অনেক সময় মেরেও ফেলা হয়। আর এই গ্রামের মেয়র থেকে শুরু করে পুলিশ সবাই এর সঙ্গে যুক্ত। তারা সবাই ওই ধর্ম বইটিকে অন্ধভাবে বিশ্বাস করে এবং তারা সবাই মনে করে এই গ্রামের জনসংখ্যা 436-এর বেশি হলেই এই গ্রামে চলে আসবে ভয়ঙ্কর ধরনের কোনো বিপদ। এরপর স্টিভ অফিসে এই সমস্ত কিছু জানানোর জন্য অফিসে ফোন করতেই সে জানতে পারে এই গ্রামের ফোনের কানেকশনগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যে এই গ্রামের বাইরে কোনো ফোনই যাবে না। স্টিভ কিছুই বুঝতে পারে না যে সে কি করবে, তাই সে ওই মেয়েটির কাছে যায় যাকে সে ঘোড়ায় চেপে আসতে দেখেছিল, যার নাম ছিল কোর্টনি। সে তখন কোর্টনিকে জিজ্ঞেস করে যে তুমি এই গ্রামের এই ঘটনাগুলি সম্বন্ধে কি আগের থেকে জানতে? তুমি যদি জানো তাহলে আমাকে দয়া করে বলো এই গ্রামে কি ঘটনা ঘটছে আর ওই হাসপাতালেই বা কি ঘটে। আসল সত্যিটি আমি যত তাড়াতাড়ি জানতে পারবো তত তাড়াতাড়ি আমি অ্যামান্ডাকে হয়তো বাঁচাতে পারবো, নয়তো অ্যামান্ডা হয়তো আর বাঁচবে না। তবে কোর্টনি স্টিভকে যা বলে তা শুনে স্টিভ অবাক হয়ে যায়। কোর্টনি স্টিভকে বলে, স্টিভ, এই গ্রামের কেউই সুস্থ নয়, তারা সকলেই বিকৃত মস্তিষ্কের মানুষ, আর এরাই ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন উল্টো পাল্টা গল্প রচনা করেছে। আর এদের এই ঘটনা যারা বুঝতে পেরে যায়, তাদের প্রতিবাদ করতে যায়, তাদেরকেই তারা এইভাবে উল্টো পাল্টা ওষুধ দিয়ে হয়তো পাগল বানিয়ে দেয় আর নয়তো মেরে ফেলে। আর এই সম্পূর্ণ গ্রাম এই ঘটনার সঙ্গে জড়িত। তাই তুমি যদি তাড়াহুড়ো করে কিছু করতে যাও তাতে অ্যামান্ডার ক্ষতি হবে। ওরা তোমায় হয়তো পাগল সাজানোরও চেষ্টা করবে। আর আমি এই কথাগুলি এত জোর দিয়ে বলছি তার কারণ আমার সঙ্গেও এই একই ঘটনা ঘটেছে। এখানকার ডক্টর গ্রিভার অ্যামান্ডার সঙ্গে যা করছে একসময় আমার সঙ্গেও তাই করেছে। তবে এই বিষয়ে আমি তোমাকে এখনই খোলাখুলি কিছু বলতে চাই না, কারণ তুমি সহ্য করতে পারবে না যে ওরা আমার সঙ্গে কি করেছিল। শুধু একটা কথাই জেনে রাখো যে আমি এখানে শুধু এই কারণেই রয়েছি যে একদিন কেউ আসবে এবং আমাকে এই নরক থেকে বার করে নিয়ে যাবে। সে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, আপাতত তুমি শান্ত থাকো, কোনো কিছু করতে যেও না। কাল গ্রামের বাৎসরিক অনুষ্ঠান, আর সেখানে সবাই যখন আনন্দে মেতে থাকবে তুমি আর আমি এখান থেকে পালিয়ে যাব। আর দয়া করে স্টিভ, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যেও। পরদিন স্টিভ সেই অনুষ্ঠানে যায়। তারা যখন সবাই নাচ গানে ব্যস্ত, হঠাৎ করে এক মহিলা স্টিভকে অবাক করে দিয়ে বলে যে আজকের এই অনুষ্ঠানের আকর্ষণ কি জানেন? সেটা হলো আপনি নিজে, কারণ আপনার জন্যেই তো এই অনুষ্ঠান। আপনাকে আনুষ্ঠানিক রূপে গ্রামের একজন হিসেবে আজকে আমরা গ্রহণ করব। এসব কথা যখন হচ্ছিল তখনই মেয়র ঘোষণা করে যে এই অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত করবে রুবি। মাঠে যেখানে অনুষ্ঠানটি করা হচ্ছিল সেই জায়গায় একটি উঁচু স্টেজ করা আছে এবং সেখানে একটি সাদা পর্দা ঝোলানো রয়েছে। পর্দাটা সরাতেই দেখা যায় রুবি নামের ওই মহিলাটিকে গলায় ফাঁসির দড়ি পরিয়ে ওখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর এটাকেই এরা অনুষ্ঠানের উপস্থাপনা বলছে। আর অদ্ভুতভাবে যাকে ফাঁসি দেওয়া হচ্ছে সে হেসে হেসে কথা বলছে। সে সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য।
এরপর এক অফিসার কাঠের পাটাতনটি টেনে দেয় এবং রুবির ঝুলন্ত দেহ সেখানে পড়ে থাকে। রুবির ফাঁসি হয়ে যায়। একটা জল জ্যান্ত মানুষকে ফাঁসি দেওয়ার পরও সেই গ্রামের প্রত্যেকটি মানুষ কেমন যেন বিকৃত মস্তিষ্কের মানুষের মতো হাসছিল এবং খাওয়ার খাচ্ছিল। একটা মানুষকে মারার পর এই পৈশাচিক উল্লাস স্টিভকে অবাক করে দেয়। এরপর স্টিভ পুরো জলের মতো পরিষ্কারভাবে বুঝতে পারে যে কিভাবে তারা গ্রামের জনসংখ্যা 436-এই আটকে রাখে। প্রথমত গ্রামের কেউ এখান থেকে বাইরে বেরোয় না, আর যদি কেউ এই গ্রামে কোনো মতে প্রবেশ করে তাকেও তারা এই গ্রাম থেকে আর বেরোতে দেয় না। আর যেই গ্রামের জনসংখ্যা 436-এর থেকে একটুও বেশি হয়ে যায় সেই গ্রামে একটি ভোটিং হয় এবং এই ভোটে যার নাম ওঠে পরের বছর তাকেই ফাঁসি দেওয়া হয়। এইভাবেই গ্রামে যতবার নতুন লোক আসে বা কেউ জন্মগ্রহণ করে এইভাবেই ভোটের মাধ্যমে অন্য আরেকজনের মৃত্যু হয়, আর তারা এই প্রক্রিয়াতেই জনসংখ্যা স্বাভাবিক রেখেছে, অর্থাৎ 436-এই আটকে রেখেছে। স্টিভ এসব মানসিক রোগীদের মাঝখানে কেমন যেন অসহায় বোধ করতে থাকে, কিন্তু সে পালিয়ে না গিয়ে অ্যামান্ডার মতোই চিৎকার করে এসবের প্রতিবাদ করতে থাকে। আর তার সঙ্গেও একই ঘটনা ঘটে। তাকেও ডক্টর গ্রিভার জ্বরের বাহানায় একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। কোটনি এসব দেখে বাধা দিতে গেলে কোটনিকেও তারা আটকে নেয়। এরপর স্টিভকে তারা এই হসপিটালে নিয়ে আসে এবং একটি বেডের উপর শুইয়ে রাখে। আসল ব্যাপার হলো যারা এই গ্রামে এই সব ঘটনা সম্বন্ধে জেনে যায় তাদেরকে ডক্টর গ্রিভার কারেন্টের শক দিয়ে সব কিছু প্রথমে ভোলানোর চেষ্টা করে, আর তাতেও যদি কাজ না হয় পরে তাদেরকে লোবোটেমি অর্থাৎ এক ধরনের ব্রেনের অপারেশন করে তাদেরকে সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যহীন বানিয়ে ফেলা হয়। অ্যামান্ডাকেও এইভাবেই শক দেওয়া হতো। এর কারণেই তার মাথার পাশে একটি এরকম কালো দাগ দেখেছিল স্টিভ। আর যখন এই ধরনের শক দেওয়া হতো তখনই এই গ্রামের লাইট জ্বলতো আর নিভতো, মানে হাই ভোল্টেজের শক দেওয়ার কারণে এই ঘটনাটি ঘটতো। এরপর আমরা জানতে পারি স্টিভ যাতে এখান থেকে কখনো বেরোতে না পারে তাই এখানকার মেয়রের সহযোগিতায় স্টিভের অফিসে একটি ইস্তফা পাঠানো হয় এবং তাতে লেখা থাকে যে স্টিভ আর এই চাকরি করবে না এবং এখানেই সে নিজের সংসার পেতে নিয়েছে। এখন জানা যাক যে এই 436 জন জনসংখ্যা ধরে রাখার জন্যে তারা এমনটা কেন করছে। ঘটনা হলো অনেক বছর আগেকার। সময়টি হলো 1860 সাল। তখন এই গ্রামের জনসংখ্যা ছিল 436, আর সেই সময় তারা খুব সুখ শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎই সেখানে একজন শয়তান লোক এসে তাদের জীবনযাত্রা ব্যাঘাত ঘটায়, আর তাদের বিশ্বাস এতে নাকি তাদের গ্রামের ঈশ্বর অসন্তুষ্ট হয়েছেন। এরপর গ্রামে একটি বিরাট অগ্নিকাণ্ড হয় এবং সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। আর এরপর থেকেই এরা বিশ্বাস করে গ্রামে যদি 436 জনের থেকে একজনও বেশি হয় তবে গ্রামের এইরূপ ভয়ঙ্কর পরিণতি হবে। এবং এই ধর্মীয় কুসংস্কার মানতে গিয়েই এই গ্রামের প্রত্যেকটি মানুষ এইভাবে মানসিকভাবে বিকৃত হয়ে পড়ে। এরপর দেখা যায় ডক্টর গ্রিভার স্টিভকে অনেকটাই বেশি কারেন্টের শক দেয়, কিন্তু দেখা যায় সে কিছুই ভোলে না। হসপিটাল থেকে বেরিয়েই সে গ্যারেজের সামনে গিয়ে একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে স্টিভের সঙ্গে আরেকটি ছেলের দেখা হয়। সে তাকে জানায় যে সেও বাইরে থেকে এসেছিল এবং এই গ্রামেই আটকে রয়েছে। সে স্টিভকে বলে যে এই গ্রাম থেকে বেরোনোর একটি রাস্তা আছে যেটি আমি অনেক দিন আগেই দেখে রেখেছি। সে স্টিভকে জানায় যে এই গ্রামে যেই গ্যারেজটি রয়েছে সেটি আসলে লোক দেখানো। তুমি যদি কোনোভাবে এই গ্যারেজে আগুন লাগিয়ে একটা বিস্ফোরণ ঘটাতে পারো তাহলে গ্রামের সবাই ওই আগুনটি নেভাতে ব্যস্ত থাকবে। তখন তুমি আর আমি এই সুযোগটি লাগিয়ে এখান থেকে পালিয়ে যাব। তার কথা মতো স্টিভ দোকান থেকে কেরোসিন কিনে সেই গ্যারেজে যায়, কিন্তু তার পেছন পেছন ববিও সেখানে চলে যায়। ববি স্টিভকে মারার চেষ্টা করলে স্টিভ তার বন্দুকটি নিয়ে তার মাথায় জোরে আঘাত করে এবং তাকে গ্যারেজের বাইরে ফেলে রাখে। কেরোসিন ঢেলে সেই গ্যারেজটিতে আগুন লাগিয়ে দেয়। আর যেহেতু গ্যারেজে অনেক দাহ্য পদার্থ ছিল তাই একটি বড় মাপের আগুন সেখানে লেগে যায়। সবাই সেই বিস্ফোরণে ব্যস্ত হয়ে গেলে সেখান থেকে স্টিভ ববির গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
প্রথমে সে ডক্টর গ্রিভারকে শাসিয়ে অ্যামান্ডাকে সেখান থেকে নিয়ে পালিয়ে আসে। এরপর কোর্টনিকে নিতে তাদের বাড়িতে গেলে দেখে যে কোর্টনি আর আগের মতো নেই, তার উপরেও তারা সেই লোভোটেমি করে দিয়েছে, আর সে এখন মানসিকভাবে ভারসাম্য হারিয়েছে। তাই স্টিভ সেখান থেকে পালিয়ে যায়। কোনো পথ না দেখে সে অ্যামান্ডাকেই সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এরপর অ্যামান্ডা জানতো যে আজ পর্যন্ত এই গ্রামে বাইরে থেকে যত লোক এসেছে তাদের গাড়ি কোথায় লুকানো আছে। সেখান থেকেই একটি গাড়ি নিয়ে স্টিভ ও অ্যামান্ডা এই গ্রামের থেকে বেরোনোর জন্য পালাতে থাকে। রাস্তার এক জায়গায় ববি ও ক্রিশ্চিয়ান চলে আসে, কিন্তু অবাক করে ববি ক্রিশ্চিয়ানকে মেরে ফেলে এবং অ্যামান্ডা ও স্টিভকে সেখান থেকে যেতে দেয়। এরপর তারা দুজনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যে ফাইনালি এরা গ্রাম থেকে বেরোতে যাচ্ছে। কিন্তু এরপর দেখা যায় স্টিভ যেই দুঃস্বপ্ন দেখতো, অ্যামান্ডাও হসপিটালে থেকে একই দুঃস্বপ্ন দেখতো, আর ওই একই রকমের ক্রস তারা ওই গাড়ির মধ্যেও দেখতে পায়। আর এরপর কোনো কিছু বুঝে উঠতে পারার আগেই ঠিক যেমন স্বপ্নে সে দেখেছিল ওই রকম ভাবেই উল্টো দিক থেকে একটা ট্রাক আসে এবং তাদের গাড়িকে ধাক্কা মারে। স্টিভ আর অ্যামান্ডা সেখানেই মারা যায়। এরপর মুভির শেষ দৃশ্যে দেখা যায় যে স্টিভের এক সহকর্মী স্টিভের এই ইস্তফার চিঠিটি পেয়ে গেছে। তারা বোঝা যায় যে স্টিভ চাকরি ছেড়ে দিয়েছে এবং স্টিভের জায়গায় সরকার থেকে আরেকজনকে পাঠানো হয় এই গ্রামে জনগণনা করার জন্য, এবং তার সঙ্গেও একই ঘটনা ঘটে। তার গাড়িটিও গ্রামে ঢোকার পথেই রাস্তার একটি গর্তে পড়ে তার টায়ার বাস্ট হয় এবং পুলিশ অফিসার এসে তাকে গ্রামের ভেতরে নিয়ে যায়। এরপর আমরা বুঝতে পারি যে স্টিভের সঙ্গে যা যা হয়েছিল তার সেই সহকর্মীর সঙ্গেও হয়তো একই ঘটনা ঘটবে, কারণ এই গ্রামবাসীরা চায় না যে তাদের জনসংখ্যা 436-এর থেকে একটিও বাড়ুক। এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়, তবে এই মুভিটি আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়। যুগে যুগে বিভিন্ন ধর্ম এই পৃথিবীতে এসেছে এবং মানুষ সেই ধর্মাবলম্বী হয়েছে, তবে ধর্মের নামে অন্ধ হয়ে মানুষের এমন কিছু করা উচিত নয় যে এই ধর্মই অধর্মে পরিণত হয়, আর তখন সেই অধর্ম থেকে সৃষ্টি হয় একটি বিকৃত সমাজ